আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ। স্থলভাগ অতিক্রম করবে ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে। উপকূলে প্রবল ঝড় বৃষ্টি। পটুয়াখালী ও সাতক্ষীরায় ২ জনের মৃত্যু। গুলশানে ৪টি ফ্ল্যাট সহ বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও ১১৯ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ। সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে সরকারের লক্ষ্য। মানুষের শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা, বলেছেন প্রধানমন্ত্রী। বিচার হবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধাদানকারীদের, বলেছেন মির্জা আব্বাস। গঠনমূলক বিরোধিতা চায় সরকার, জানালেন ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুল হত্যার তদন্তে ঢাকায় গোয়েন্দার কলকাতারা। শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ। আগামী ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে দেশের স্থলভাগ অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। পটুয়াখালীর কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়েছে একজন বৃদ্ধের। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান কাল সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। প্রবল ঘূর্ণিঝড় রিমাল অগ্রভাগ সন্ধ্যার দিকেই খেপুপাড়া ও মোংলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। ঘণ্টাখানেক পরে আঘাত হানে ঘূর্ণিঝড়ের মূল অংশটি। এর তাণ্ডবে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে। বৃষ্টিপাত হচ্ছে। রাত ৮টায় আবহাওয়া অফিসে ব্রিফিংয়ে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য জানান ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম আহসান ভুইয়া। তিনি জানান সন্ধ্যা ৬টা নাগাদ ঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ঝড় ও এর প্রভাবে সোমবার রাজধানী ঢাকা সহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস আবহাওয়া অফিসের। পরে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আবহাওয়া অফিসে ব্রিফ করেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড, এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা দুর্যোগ চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। দুর্যোগ কবলিত এলাকায় সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, উপকূলীয় এলাকায় ৮ লাখের মতো মানুষের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে প্রায় ৯,০০০ আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। যারা এখনও আশ্রয় কেন্দ্রে যাননি, নিরাপত্তার স্বার্থে তাদেরকেও সেখানে যাওয়ার অনুরোধ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবারের মজুদ রয়েছে। তিনি জানান, আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে। সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে
আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মাহফুজ শুভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ তো উপকূলে আঘাত হেনেছে, এখন এ বিষয়ে সর্বশেষ আর কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস? কনক, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের যে সংক্রান্ত যে আনুষ্ঠানিক ব্রিফ, সেটি কিন্তু রাত 8টার পরে কিন্তু আর কোনো আনুষ্ঠানিক ব্রিফ আবহাওয়া অধিদপ্তর করেনি এবং তারা আর আনুষ্ঠানিক কোনো ব্রিফ করবে না। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে রিমালের মূল অংশটি কিন্তু এরই মধ্যে কিন্তু উপকূলের একেবারেই ধার প্রান্ত, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেটি উপকূল অতিক্রম করবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং এটি অতিক্রম করার সময় কিন্তু যে জলোচ্ছ্বাস, অর্থাৎ স্বাভাবিক তুলনা তার থেকে আরো 8 থেকে 10 ফিট কিংবা 12 ফিটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে, এটি জানিয়েছে। এবং বাতাসের যে গতি, সেটি কিন্তু ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার গতিবেগটা হতে পারে। এবং এই রিমালটি অতিক্রম করতে যে মূল অংশটি এখন অতিক্রম করবে, এই মূল অংশটি অতিক্রম করলো এই শেষ পর্যন্ত পুরো উপকূলীয় অঞ্চলটা অতিক্রম করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ রাত 2টা 3টা এমনকি 4টা পর্যন্ত লাগতে পারে। এই সময়ব্যাপী এটি অতিক্রম করবে। আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বৃষ্টি ঝরাবে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলগুলোতে এরই মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, সেখানেও বৃষ্টিপাত হবে, আশপাশের জেলাগুলোতেও বৃষ্টি হচ্ছে। ঢাকাতেও কাল ভোর রাত থেকে বা কালকে সারাদিন বৃষ্টিপাত হবে ঢাকা সহ আশপাশের জেলাগুলোতে। এই তথ্যগুলো কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সকল জেলা যা উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে, সেখানে যে সব বাসিন্দারা ঝুঁকিপূর্ণ, তাদেরকে কিন্তু আশ্রয়স্থলে নেওয়া হয়েছে। কোনো ধরনের উপকূল অতিক্রম করলে যে ধরনের ক্ষতি হবে, সেই ক্ষতি মোকাবেলার জন্য কিন্তু যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ধরনের তথ্যগুলো কিন্তু আমরা সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি। তো মোটামুটি বলা চলে যে এই উপকূল অতিক্রম করতে যাচ্ছে, একবারে স্থলভাগের কাছাকাছি রিমাল রয়েছে এবং রাত 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লাগবে এটি অতিক্রম করতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, কক্সবাজার থেকে কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মোর্শেদুর রহমান খোকন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে এখনো সাগর উত্তাল রয়েছে। তো আজকে বিকাল থেকে কক্সবাজারে যেসব শহর এবং শহরতলির যেসব উপকূলের লোকজন বাসিন্দা রয়েছিল, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব লোকজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমি এখন আছি কক্সবাজারের পৌর পিপলাইন উচ্চ বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্রে আমি যদি একটু দেখাতে চাই, কক্সবাজার যে আশ্রয় কেন্দ্র রয়েছে, এখন সেই আশ্রয় কেন্দ্রে খুবই গাদাগাদি করে মানুষ এখানে আশ্রয় নিয়েছে। এখানকার আমরা সর্বশেষ জেলা প্রশাসনের কাছ থেকে আমরা খবর নিয়েছি, এ পর্যন্ত কক্সবাজারের পৌরসভার কক্সবাজার পিপলাইন উচ্চ বিদ্যালয়, কক্সবাজার হাই স্কুল এবং টুনিয়াছড়া আশ্রয় কেন্দ্র ছাড়াও শহরের উপকূলীয় এলাকায় যেসব আশ্রয় কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, এসব আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত 10,000-এর অধিক উপকূলের বাসিন্দারা এখানে আশ্রয় নিয়েছে। এখানে সবচেয়ে বেশি রয়েছে কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, চরপাড়া এবং কলাতলির বেশ কিছু এলাকার লোকজন এখানে এসে আশ্রয় নিয়েছে। তো আমরা এখন রাতের জোয়ার শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা সর্বশেষ যেটা খবর পেয়েছি, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এবং শাহপুরদ্বীপ, সেন্ট মার্টিন নিচু এলাকা এ পর্যন্ত বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদের
৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শুধু বেনজির নয়, যে সকল কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদকের ব্যবস্থা নেওয়া দরকার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনীতি বিরোধী শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অবসরে গেলেও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইচ্ছের কথা জানিয়ে অর্থমন্ত্রী সচিবালয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন প্রসঙ্গক্রমে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম। দেশে অর্থনীতির প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু মূল্যস্ফীতি নয়, রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জও রয়েছে। ডলারের দামকে আর চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন না অর্থমন্ত্রী। বলেন, IMF অনেক দিন থেকেই ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে বলছিল, বাংলাদেশ সেটি করতে পেরেছে বলে IMF এখন খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে, এজন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার। গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, জাতির পিতার কয়েকজন খুনি দেশের বাইরে আছে, তাদেরও দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে। দেশের মানুষের শান্তি, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। যে সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়েছে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিরা যারা, তারাও আমাদের বাইরে আছে, সেগুলো আমরা খোঁজ করছি, আবার চেষ্টা করছি। আর সেই সাথে আরও যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে দেশে ফিরিয়ে দিয়েছে, তাদের শাস্তিটা কায়েম করা এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় একটি ভূমিকা রয়েছে, সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো এবং ব্রিগেডের ময়দানে তার আগুন ছড়ানো ভাষণ সহ এমন আরো অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিকে ক্যামেরাবন্দি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধাদানকারীরাও অপরাধী, একদিন তাদেরও বিচার হবে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানের একটি হোটেলে। এতে সমাজের বিশিষ্টজনেরা বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয়। বেগম জিয়া খুব অসুস্থ জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, তার উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, করা হচ্ছে নিষ্ঠুর আচরণ। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সবাই জানে যে বেগম জিয়াকে অন্যায় করে জেলে আটকে রাখা হয়েছে এবং অনেকে ছেড়ে দিলে পরে এই সরকার মনে করে যে তার জন্য একটা ট্রেন। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন? তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন। যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান, অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, যারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আমি খারাপ আইনের শাসন বলছি না, ভালো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য এই গ্রন্থ দুটি অত্যন্ত মূল্যবান এবং পথ চলার দিশা যোগাবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না। বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্বও রাখতে চায় না সরকার। বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইটি প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ রচিত। বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এর বাংলা অনুবাদ। বেগম খালেদা জিয়ার প্রতি জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সরকার সমালোচনার বিরোধী নয়, তবে সমালোচনা গঠনমূলক হতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে বলেও মন্তব্য তার। জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন, পেশাজীবী সংগঠনগুলো পেশার চেয়ে দলীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা কিংবা সাইবার আইন নামে অনেককেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুহিবের রিপোর্টে বিস্তারিত। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে, তাই আওয়ামী লীগ কখনো সমালোচনা বিরোধী নয়। সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও এমন অনেকে উল্টে অবসরে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এই অবস্থা আছে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পেশাকে গুরুত্ব দিয়ে পেশাজীবী সংগঠন তৈরি হলে ঐক্য ধরে রাখা সম্ভব। আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই পথে ঐক্য ধরে রাখতে পারছে না। তার অর্থ হল তারা পেশাজীবী সংগঠনে এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে দলীয় পরিচয়কে। আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় অগ্রগণ্য করবেন, তাহলেই ঐক্য ঠিক থাকবে। পরে ডিআরইউর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী। এক পর্যায়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। নির্বাচন করার জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে নিচ্ছি, তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতাকর্মী বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন, সেই মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চান। পরে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আর্থিক খাতে দুর্নীতি ও খেলাপি ঋণের ভারে দেশের ব্যাংকিং খাতের দুর্দশার মধ্যেই বড় মুনাফায় রয়েছে বিদেশি ব্যাংকগুলো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আস্থাহীনতা ব্যাংকিং খাত সহ দেশের সার্বিক অর্থনৈতিক সংকটকে আরো ঘনীভূত করেছে, যার নেতিবাচক প্রভাবে এখন টানা পতনের মধ্যে শেয়ার বাজার। সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ নেওয়াকে আরো বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। অর্থনীতির নানা খাতে দেশের সার্বিক অর্থনীতি কতটা সংকটাপন্ন তা নিশ্চিতভাবে দেখিয়ে দিচ্ছে রিজার্ভ পরিস্থিতি। মাত্র 2.5 বছরের ব্যবধানে ব্যবহারযোগ্য রিজার্ভ $48 বিলিয়ন থেকে নেমে গেছে 13 বিলিয়নে। আর ডুবতে বসা ব্যাংকিং খাতকে বাঁচাতে একীভূতকরণের পথে হাঁটছে সরকার। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে সই হয়েছে চুক্তি। ব্যাংকিং খাতে যে বড় অব্যাহত ক্ষরণ, সেটাও কিন্তু কোনোভাবে হ্রাস টানা যায়নি। সিপিডিতেই বলা হয়েছে যে প্রায় 5,18,000 কোটি টাকার মতো অনাদায়ী রয়ে গেছে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আমরা উত্তরোত্তর কিন্তু আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। এখন আস্তে আস্তে আমাদের উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে। আগে যেগুলো স্বল্প সুদ যেগুলো পাওয়া যেত সেগুলো কমে যাচ্ছে, যার সাথে ব্যয়বহুল ঋণ নিতে হচ্ছে। আমার ইম্পোর্ট কমে যাচ্ছে, এই যে রিজার্ভ কমার কারণে ফ্যাক্টরিতে উৎপাদন কমে যাবে, ইনভেস্টমেন্ট কমতেছে, কনজাম্পশন কমতেছে। তো এই যে শেয়ার বাজারের কোম্পানিগুলো তো ইনকাম করে ইকোনমি থেকে, তাহলে শেয়ার বাজারের কোম্পানিগুলোর আর্নিংস কমে যাবে, এবার যাচ্ছেও। দেশের ব্যাংকগুলোর চরম আস্থা সংকটে আমানতকারীরা এখন বিদেশি ব্যাংকের দিকে ঝুঁকছেন। 12-13টা ব্রাঞ্চ নিয়ে ফরেন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার নাম ধরেই বলি, 3,000 কোটি টাকা তাদের নেট প্রফিট। আর কয়েকশো ব্রাঞ্চ নিয়ে বাংলাদেশে বেস্ট অফ দ্য বেস্ট ব্যাংক যেগুলো বলি, তাদের সর্বোচ্চ মুনাফা হচ্ছে 700 থেকে 800 বা 900 কোটি টাকা। তো ওরা কয়েকটা ব্রাঞ্চ, এর অর্থটা কি? মানুষ ওদের কাছে সুদ ছাড়ছে না, রেট অফ মানে সুদের হার ছাড়ছে না, শুধু কনফিডেন্সের কারণে, বিশ্বাসের কারণে টাকা রেখে আসছে। ওইসব ব্যাংক আবার ওই যে আমাদের দুস্থ ব্যাংকগুলো যাদের লিকুইডিটি শর্টেজ, তাদেরকে লোন দিচ্ছে। বিদেশি ঋণ নেওয়া ও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবার কথা বলছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য ঋণগুলো নেওয়া হতো, যাতে এগুলো ইনভেস্টমেন্ট হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সরকার তার ডে টু ডে যে কস্ট বা সেটা মেটানোর জন্য নিচ্ছে, যেটা আরও বেশি ভয়ঙ্কর। আর্থিক খাতের যে ক্ষরণ বা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে আমাদের দুর্বলতা বা অসহায়ত্ব তৈরি হচ্ছে, 48 বিলিয়ন থেকে কমে এখন $13 বিলিয়ন ব্যবহারযোগ্য অ্যামাউন্ট থাকা, কিন্তু ইনফ্যাক্ট আসলে এর সঙ্গে যদি অনাদায়ীগুলো যদি যোগ করেন, তাহলে তো আমি বলবো যে এটা আসলে এক অঙ্কের ঘরে রয়েছে এই পরিমাণটি। এখন কম প্রয়োজনীয় সরকারি ব্যয় আপাতত না করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রকল্প ব্যয় সেগুলোকে কমিয়ে আনা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রোগীরা বিদেশে না গিয়ে যাতে সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হকের সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, তাই রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তি সহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অন্যদের সাথে প্রতিযোগিতায় নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে, সেজন্য কারিকুলাম উন্নয়নে প্রাধান্য দেওয়ারও তাগিদ দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 7 জানুয়ারির নির্বাচন সরকারকে স্বস্তি তো দেয়নি, আরও অস্বস্তিতে ফেলেছে। সংকট থেকে উত্তরণে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিকল্প নেই। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আহমেদ সারওয়ারের রিপোর্ট।
দলের সাবেক নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আব্দুস সালামের কর্মময় জীবনের পাশাপাশি আলোচকরা কথা বলেন রাজনীতি সহ চলমান নানা ঘটনা নিয়ে। তারা বলেন, আজিজ বেনজির নিয়ে মন্ত্রীরা যাই বলুক না কেন, এ দায় সরকারকেই নিতে হবে। সোনার ছেলের তো অভাব নাই। বেনজির কি অবস্থাটা ছিল, তার র্যাবের চিফ ছিল, কিভাবে কথাবার্তা বলতো, ড্যাম কেয়ারটেকার একটা লোক ছিল, কাউকে পাত্তাও দিত না। কার আশীর্বাদে এগুলো হয়েছে? যে পৃথিবীর মধ্যে এই ধরনের সুন্দর নির্বাচন 2018 তার হয় নাই। বিশ্বের মধ্যে সেরা নির্বাচন আজিজ সাহেব বলেছিল। আপনারা এগুলো বলে বলে তো পার পেয়ে গেছেন। এখন তাকে একজন মোটামুটি চিহ্নিত হচ্ছেন, আরও হবে। এই যে বাংলাদেশের একজন এমপিকে 80 টুকরা করেছে। আজকে আমাদের অবস্থাটা দেখেন। আমরা এই সোকল এমপি সাহেবের এখন মাংস আর হাড় এগুলো খোঁজাখুঁজি করছি। আমাদের ডিবি সাহেবের আর ইন্ডিয়ান ডিবি সাহেবদের এখন কাজ হয়েছে এই হাড়ের টুকরা আর মাংসের টুকরা বের করা। কি অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। যারা চালকের আসনে বসেছে তাদের পর্যন্ত ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা তো পরের প্রশ্ন। মৃত্যুর পরে একজন মানুষের লাশ যে মর্যাদাটা দাবি করে এই রাষ্ট্র তার কুশীলবদেরকে সেইটুকু দেওয়ার মতো আসলে সামর্থ্য হারিয়ে ফেলছে। এমপি আনোয়ারুল আজিম, একটা রাষ্ট্রে যখন এইরকম প্রক্রিয়া থাকে যে আপনি আপনার লোককে হোয়াইট ওয়াশ করাবেন, ওয়াশিং মেশিন দিয়ে এইভাবে তাকে সামনে নিয়ে চলে আসবেন, আর আপনি বিরোধী দলকে টাকা ব্যাংকে থাকলেও তার মামলা বিচার এবং শাস্তি পর্যন্ত যাবে, 5 বছরের জেল 10 বছরও হবে। তাহলে এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছেন যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই। বিরোধী নেতারা বলেন, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকার আর রাষ্ট্র একাকার হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়তে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। যত দিন যাবে দেশ জনগণ আরো নিরাপত্তাহীন, আরো বিপদগ্রস্ত হবে, গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ব। এমনকি বহুমাত্রিক নৈরাজ্যের পথে বাংলাদেশ হাঁটতে থাকবে। আফ্রিকার মতো অকার্যকর দেশের দিকে চলে যাওয়াটা কিন্তু বিচিত্র নয়। তার আগে বিরোধী দল আরও ঐক্যবদ্ধ হবেন, সংহত হবেন, ঘুরে দাঁড়াবেন এবং নতুনভাবে আমরা সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে পুনর্গঠন করে এই দুর্বৃত্ত এবং এই মাফিয়াদের কাছ থেকে দেশ জনগণ গণতান্ত্রিক ভবিষ্যতে রক্ষা করতে হবে। কারণ এই সরকার সব দিক দিয়ে বিপদে আছে। 7 জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপাইট মানে বিশ্রাম বা নিঃশ্বাস নেবার মতো পরিবেশ দেয়নি, বরঞ্চ বেশি করে সংকটের মধ্যে পড়ছে। এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রলোকের মতো পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকার হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেয়। তা যদি না দেয়, জেদাজেদি করে, পাল্টা যদি জনগণ করবে। নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পরিষ্কার করারও দাবি জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। নদী রক্ষা কমিশনের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ে কমিটি করে দখলদারদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আগামী মাসে নৌ সপ্তাহে নদী রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানী কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে জাতীয় নদী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, দখলদারদের তালিকা তৈরি করতে সবাইকে আন্তরিক থাকতে হবে এবং প্রশাসনকে সুযোগ দিতে হবে। জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে পৌর নদী বিধৌত এলাকায় দখলদারদের চাপে রাখা যাবে বলেও জানান তিনি। বলেন, তালিকা হলে নদী রক্ষার বিষয়ে প্রান্তিক মানুষ সচেতন হবে। নদী রক্ষায় আইনগত সমস্যার কথাও স্বীকার করেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়ের আরো খবর। দর্শক, খুলনার কয়রা উপজেলা থেকে কিছুক্ষণ আগে উপকূলীয় এলাকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ। প্রভাব সেটি কিন্তু এখন দৃশ্যমান হয়েছে। আমি এই মুহূর্তে আছি খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ স্টেশনটি মূলত কপোতাক্ষ নদীর থেকে। এখানে এই মুহূর্তে হাঁটা চলছে এবং এই নদীতে যে জোয়ারের সময় যে পানি হয়ে থাকে তার চেয়েও এই মুহূর্তে পানি বেশি রয়েছে। জোয়ার নামার কথা রয়েছে এবং তখন পানির যে উচ্চতা আরো বাড়তে পারে বলে সাধারণ মানুষ তারা জানিয়েছে। এবং তখন এখানকার যে রাস্তা রয়েছে, বেড়িবাঁধ রয়েছে এবং মৎস্য ঘের রয়েছে, সেগুলি তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। যেটি
শুরুতে বলছিলাম রেমালের যে প্রভাবে এখন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু বাড়ছে। এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ ঘর বাড়িতে সেগুলি এনে কিন্তু এখানে উঠতে শুরু করেছে। সার্বিকভাবে এই ছিল আমার কাছে রেমালের সবশেষ খবর। দর্শক, বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম স্বপ্ন। ঘূর্ণিঝড় রিমালের কিন্তু প্রভাব ইতিমধ্যেই বরগুনায় বইছে। রাত 8:30টার দিকে কিন্তু দমকা হাওয়া, সেই সাথে কিন্তু বৃষ্টি পড়ছে। রাত যতই বাড়ছে এর তাণ্ডব কিন্তু ততই বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে রাতের ভেতরেই আসলে এটি বরগুনা থেকে হয়তো অতিক্রম করবে, এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে খবর পেয়েছি যে তাদের এলাকায় কিন্তু ভেরিবাঁধগুলো ভেঙে গিয়েছে এবং সেই সব এলাকায় কিন্তু প্লাবিত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় 7-8 ফিট প্রায় 7-8 ফিট যেহেতু পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, তাই নিম্ন অঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গার খবর জেনেছি যেখানে মাছের ঘেরগুলো কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য তৎপর রয়েছে তারা। ইতিমধ্যে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে এবং সেখানে শুকনো খাবার চিরামুড়িও দেওয়া হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। তো সব মিলিয়ে হচ্ছে এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর 7 রাস্তা মোড়ের আনিসুল হক সড়ক থেকে শত শত ট্রাক সরিয়ে নিয়েছে পুলিশ। সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয় পুলিশের উপস্থিতিতে। 7 রাস্তা থেকে কারণ বাজার পর্যন্ত সড়ক যানজট মুক্ত রাখতে রাস্তার 2 মাথায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোড়ের যানজট কমাতেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে স্থায়ী ব্যবস্থার আগ পর্যন্ত ছুটির দিনে ও রাতে সেখানে ট্রাক রাখা যাবে বলে জানিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ। তিনি জানান, রাস্তায় ট্রাক কখন রাখা হচ্ছে তা নজরদারি করবে পুলিশ। ট্রাক স্ট্যান্ডের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে। এখানে কিছু গ্যারেজ আছে যেখানে ট্রাকগুলো ঠিক করতো। এখানে স্থায়ী কিছু ট্রাক, নষ্ট ট্রাক এখানে পড়ে থাকতো এবং রেস্টিং সময়ে অতিরিক্ত ট্রাক আসার কারণে মূল রাস্তাটা একেবারে ব্যাহত হয়ে গিয়েছিল। মানুষজন এখান দিয়ে চলাচল করার চেষ্টা করতো, কিন্তু মানুষজন না পারার কারণে মানুষজন এই রাস্তাটাকে অ্যাভয়েড করা শুরু করেছে। হোলি ক্রস থেকে শুরু করে একেবারে আনিসুল হক সড়ক পর্যন্ত যাতে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, তার জন্য আমরা দীর্ঘ 3 মাস ধরে অপারেশনাল কাজ করে একটা সাস্টেনেবল লেভেলে এসেই আপনাদেরকে আমরা ঘোষণা দিচ্ছি যে আনিসুল হক সড়ক এখন থেকে সবসময় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে হাইওয়ে পুলিশ, জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান। দুপুরে রাজেরবাগ পুলিশ লাইন্সের সড়ক পরিবহন মালিক সমিতির সাথে মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। আরও জানান, আসছে ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহারে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে মহাসড়কে পুলিশের তদারকি বাড়ানোরও ঘোষণা দেন হাইওয়ে পুলিশ বিভাগের প্রধান। অনুষ্ঠানে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শাহজাহান খান সড়ক দুর্ঘটনা বাড়ার পেছনে পথচারী, মোটরসাইকেল চালক ও মহাসড়কে 3 চাকার বাহন চলাচলকে দায়ী করেন। বলেন, বেশিরভাগ সময় দুর্ঘটনার জন্য বাস চালককে দায়ী করা হলেও তদন্তে দেখা যায় বাস্তবতা ভিন্ন। তবে কখনো কখনো বাস চালকদের দায় থাকতে পারে বলেও মত দেন শাহজাহান খান। যাত্রায় সামিল হওয়া যাবে না। দয়া করে যারা মালিক শ্রমিক এখানে রয়েছেন, আপনারা কেউ এইভাবে কোলাটেরাকে অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। আর আমরা আজকে এই সুযোগে মিডিয়া এখানে রয়েছে, তাদের মাধ্যমে আমরা সমগ্র জনসাধারণকে বলতে চাই যারা ঈদ যাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারের ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। প্রত্যেকটা দুর্ঘটনায় কারণটাকে উদ্ঘাটন করতে হবে, কার কারণে এই দুর্ঘটনা ঘটল। আমি এই কথা বলছি না ড্রাইভার একদম নিরাপরাধ, এই কথা আমি বলবো না। হাইওয়েতে মোটরসাইকেল, হাইওয়েতে ইজি বাইক, হাইওয়েতে আপনার ভুটভুটি, নসিমন করিমন, হাইওয়েতে এখন তো যে ইঞ্জিন চালিত রিক্সা, এইগুলো চললে তো দুর্ঘটনাকে আমরা এড়াতে পারবো না।
আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ভর্তিতে অটোমেশন পদ্ধতির কারণে বিপাকে পড়ছে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সহ কলেজ কর্তৃপক্ষ। এই সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। বলেন, এই পদ্ধতিতে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে আর দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসকের অভাবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়া চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেন, চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি MA মুবিন খান অভিযোগ করেন, বাস্তবতা বিবেচনা না করে চাপিয়ে দেয়া অটোমেশন পদ্ধতির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংসের নীলনকশা চলছে। এর ফলে চাহিদা থাকা সত্ত্বেও মেডিকেল কলেজগুলোর অর্ধেকেরও বেশি আসনই ফাঁকা থেকে যাচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে এ সভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভার পাশাপাশি করিমগঞ্জ বাজারে ও সন্ধ্যায় তারাইল উপজেলায় তালজাঙ্গা বাজারে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন ইমরান সালেহ প্রিন্স, শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন সহ নেতারা। তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকার সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সংবাদ সম্মেলনে ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঐজচিভিত শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয়। এতে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO MHM ফাইরোজ, আর্চেলিকার সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হান্দান আব্দুর রহমান ওগলু এবং সিঙ্গার বাংলাদেশের এই রূপান্তর যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ঐজচিভিত। দেশের অন্যতম প্রধান টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের নতুন আরেকটি শোরুম উদ্বোধন করা হয়েছে সিলেটে। নগরীর পাঠানটুলায় প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ শোরুম টাইলস মিউজিয়াম নামে এই শোরুম উদ্বোধনের পর সেখানে দোয়ার আয়োজন করা হয়। এ সময় এক্সক্লুসিভ শোরুম ঘুরে দেখেন অতিথিরা। পরে সন্ধ্যায় নগরীর মেন্দিবাগে আয়োজন করা হয় টাইলস ফিটার অ্যান্ড রিলেটার মিট ও গ্রিড পার্টনার্স। জেলা টাইলস ফিটাররা এতে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং গোবিন্দলাল ঘোষ, সেলস অ্যান্ড মার্কেটিং এর AGM মোহাম্মদ জাফর ইকবাল, টাইলস মিউজিয়ামের স্বত্বাধিকারী আবুল কাশেম মিলন, আব্দুল আহাদ কামরান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। হেমাস গ্রুপের একটি দায়িত্বশীল ব্র্যান্ড কুমারিকা শুরু থেকেই প্রাকৃতিক যত্ন নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় 2023 সালে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কুমারিকার উদ্যোগ সেভ দ্য নেচার। প্রথম পর্যায়ে বর্তমান গার্বেজ ম্যানের সাথে পার্টনারশিপের মাধ্যমে ডোর টু ডোর কার্যক্রমে প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হচ্ছে। এই কার্যক্রমে অংশ নিতে যে কোনো সচেতন নাগরিক QR কোড স্ক্যান করে অথবা ওয়েব লিঙ্ক ভিজিট করে সাইন আপ করতে পারবেন। প্রকৃতি বাঁচানোর এই অভিযান সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং সামনের দিনগুলোতে সবাইকে আরও সচেতন করে তুলবে আশা প্রতিষ্ঠানটির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। কাবাডি দাপুটে জয়ে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে লাল সবুজের দল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে 67-22 পয়েন্টে। এশিয়ান কাপ নয়, বাংলাদেশের লক্ষ্য কাবাডি বিশ্বকাপে সাফল্য। সেই লক্ষ্য পূরণে স্কুল পর্যায়ে কাবাডি ছড়িয়ে দিতে চান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। পল্টন কাবাডি স্টেডিয়াম ছেড়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি এবার গেছে মিরপুরে। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামকে তাই সাজানো হয়েছে বর্ণিল সাজে। 12 দলের টুর্নামেন্ট, নাচে গানে স্বাগতিক বাংলাদেশ সহ 12 দেশের ঐতিহ্য সংস্কৃতি ফুটিয়ে তোলেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল ও সরকারি শিশু পরিবারের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল অংশগ্রহণকারী 12 দলের খেলোয়াড়দের মার্চ পাস্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, অলিম্পিকে কাবাডি নেই, এশিয়ান গেমসেও এখন আর পদক আসে না, তবে এশিয়ার নয় বিশ্বকাপে সাফল্য চান নাজমুল হাসান পাপন। আমরা গ্রাসরুট লেভেল থেকে চালু করতে যাই, তাহলে সবার আগে দরকার হচ্ছে যে আমাদের
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি যে আমরা একসাথে বসে এই কাবাডিটাকে প্রমোট করতে চাই সারা বাংলাদেশে। ঝিমিয়ে পড়া কাবাডিকে চাঙ্গা করতে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর। এখন আপনি ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, কিন্তু কাবাডি কিন্তু দেখা যায় না। সো ফার্স্ট কাজটা হচ্ছে কাবাডিকে আবার সারা বাংলাদেশে পপুলার গেম হিসেবে তুলে নেওয়া, যেটাতে আমরা সকালে খেলতে চাই। এই পপুলারাইজ করলে ডেফিনেটলি তারপর যা যা করা দরকার, এখানে ফান্ডিংয়ের দরকার আছে, প্ল্যানিংয়ের দরকার, যা যা করা দরকার ওটা তো ওনাদের সাথে বসে মন্ত্রণালয় ডেফিনেটলি একটা প্ল্যান করবে। গত 3 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, ভারত কিংবা ইরান নেই, এবারও টুর্নামেন্টের হট ফেভারিট স্বাগতিকরা। উদ্বোধনী ম্যাচে বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের সেরা 4 দলের একটি দক্ষিণ কোরিয়া কোনো প্রতিরোধই করতে পারেনি আরদুজ্জামান মিজানুর রহমানদের বিপক্ষে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল 24-11 পয়েন্টে, দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বড় হয়েছে। তারকা রেইডার মিজানুর রহমান একাই তুলে নিয়েছেন 21 পয়েন্ট। শেষ পর্যন্ত আব্দুল জলিলের শিষ্যরা মাঠ ছেড়েছে 67-22 পয়েন্টের বিশাল জয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খান জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে একপেশে ফাইনালে নাইট রাইডার্সের দাপুটে পারফরম্যান্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদ। সানরাইজার্সকে 113 রানে বেঁধে ফেলে 63 বলে জয় নিশ্চিত করেছে কলকাতা। আইপিএলে এটি কলকাতার তৃতীয় শিরোপা। বঙ্গোপসাগরে যখন রিমালের আঘাতে বাংলাদেশের উপকূল লন্ডভন্ড, চেন্নাইয়ে তখন আইপিএল এর ফাইনালে ব্যাটে বলে কলকাতার তাণ্ডব। আর আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্ক ফাইনালে প্রমাণ করলেন কেন এবার 24 কোটি রুপিতে তাকে কিনেছে কলকাতা। ফাইনালে স্টার্ক দেখালেন যোগ্যতার ভিত্তিতেই আইপিএলে সবচেয়ে দামি তারকা হয়েছেন তিনি। তার বোলিং তোপে ফাইনালে 21 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে সানরাইজার্স। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। অথচ এই আসরের ম্যাচের পর ম্যাচ রানের বন্যা বইয়ে দিয়েছে সানরাইজার্সের ব্যাটাররা। কিন্তু ফাইনালে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল এবং হর্ষিত রানাদের বোলিং তোপে 62 রানে 5 উইকেটে হারানোর পর আর ম্যাচে কামব্যাক করতে পারেনি সানরাইজার্স। 9 বল আগে 113 রানে গুটিয়ে যায় টিম হেড হেনরিক ক্লাসেনরা। দলের পক্ষে এডেন মার্কাম 20 এবং অধিনায়ক প্যাট কামিন্স করেন 24 রান। নাইট রাইডার্সের বোলিংয়ে রাসেল 19 রানে 3টি, স্টার্ক 14 রানে 2টি এবং রানা 24 রানে নিয়েছে 2টি উইকেট। জবাবে সহজ টার্গেট তাড়া করতে নেমে 63 বলে জয় নিশ্চিত করেছে কলকাতা। সুনীল নারায়ণ 6 রানে ফিরে গেলেও আফগান ক্রিকেটার রহমতুল্লাহ গুরবাজ 39 এবং ভেঙ্কটেশ আয়ারের 26 বলে অপরাজিত 52 রানের তাণ্ডবে শিরোপার উৎসব শুরু শাহরুখ খানের দলের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ। স্থলভাগ অতিক্রম করবে 3 থেকে 5 ঘন্টার মধ্যে। উপকূলে প্রবল ঝড় বৃষ্টি, পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। গুলশানের 4টি ফ্ল্যাট সহ বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও 119 স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ। সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। সরকারের লক্ষ্য মানুষের শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা, বলেছেন প্রধানমন্ত্রী। বিচার হবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধাদানকারীদের, বলেছেন মির্জা আব্বাস। গঠনমূলক বিরোধিতা চায় সরকার, জানালেন ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুল হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়। শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।